অজন্তা এলোরা দেখতেই যায়। এবার আমি আর লালমোহন বাবু পাশাপাশি, আর প্যাসেজের উল্টো দিকে ফেলুদা, আর তার পাশে একজন মাঝ বয়সী ভদ্রলোক। তার চোখে মোটা কালো চশমা, নাকটা খাঁড়ার মতো লম্বা আর বেঁকা, আর চওড়া কপালের পিছন দিকে এক রাশ কাঁচা পাকা ঢেউ খেলানো চুল, ব্যাক ব্রাশ করে আঁচড়ানো। ঔরঙ্গাবাদের খুদে এয়ারপোর্টে নেমে ভদ্রলোকের সঙ্গে আলাপ হতো না, কিন্তু তার নাকি গাড়ি আসার কথা ছিল, আসেনি। তাই উনি আমাদের সঙ্গে এয়ারলাইন্সের বাসে শহরে এলেন। বাঙালি বলে মনে হয়নি, তাই যখন ফেলুদার সঙ্গে বাংলায় কথা বললেন তখন বেশ অবাক লাগলো। কোথায় উঠছেন? ঔরঙ্গাবাদ হোটেল। আমিও তাই। তা এদিকে কি বেড়াতে নাকি? হ্যাঁ, সেই রকমই। আপনি? আমি ইলোরা নিয়ে একটা বই লিখছি। আগে আরেকবার গেছি, এটা দ্বিতীয়বার। আমি ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি পড়াই মিশিগানে। ছাত্রদের উৎসাহ আছে আগের থেকে অনেক বেশি। আজকাল তো ইন্ডিয়ার দিকেই তাকিয়ে আছে ওরা, বিশেষত ইয়াং জেনারেশন। এয়ারলাইন্স অফিসের পাশেই ঔরঙ্গাবাদ হোটেল। পৌঁছতে লাগলো মাত্র 15 মিনিট। ছোট হোটেল, তবে থাকার ব্যবস্থা বেশ ভালো। খাতায় নাম টাম লিখিয়ে আমরা দুজনে গেলাম 11 নম্বর ঘরে, লালমোহনবাবু 14। ফেলুদা সান্টাক্রুজ থেকে একটা বম্বের কাগজ কিনেছিল। রেস্টুরেন্টে খাবার সময় ওটা পড়তে দেখেছিলাম। এবার ঘরে এসে চেয়ারে বসে মাঝখানকার একটা পাতায় কাগজটা খুলে আমায় জিজ্ঞেস করলো, ভ্যান্ডালিজম মানে জানিস? পরিষ্কার না জানলেও আবছা আবছা জানতাম। হ্যাঁ, ওই গুন্ডামি ধরনের কোনো ব্যাপার কি? 5ম শতাব্দীতে যে বর্বর জাতি রোম শহরকে ধ্বংস করেছিল তাদের বলতো ভ্যান্ডালস। সেই থেকে ভ্যান্ডালিজম বলতে বোঝায় কোনো সুন্দর জিনিসকে নির্মম ভাবে ধ্বংস করা। কথাটা বলে ফেলুদা কাগজটা আমার হাতে দিল। তাতে খবর রয়েছে মোর ভ্যান্ডালিজম। তার নিচে বলছে, মধ্যপ্রদেশের খাজুরাহোতে 300 শতাব্দীর কান্ডারিয়া মেহাদেও মন্দিরের গা থেকে একটা মেয়ের মূর্তির মাথা কে বা কারা যেন ভেঙে নিয়ে গেছে। বড়দার এক আর্ট স্কুলের 4 জন ছাত্র মন্দিরটা দেখতে গিয়েছিল। তারাই নাকি প্রথম এই ব্যাপারটা লক্ষ্য করে। গত 1 মাসে এই নিয়ে নাকি 3 বার এই ধরনের ভ্যান্ডালিজমের খবর জানা গেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে এই মূর্তির টুকরোগুলোকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আমি খবরটা হজম করার চেষ্টা করছি, এমন সময় ফেলুদা গম্ভীর গলায় বলল, যতদূর মনে হয় অক্টোপাস একটাই, তার সুরগুলো ভারতবর্ষের এদিক ওদিক ছড়িয়ে এ মন্দির ও মন্দির থেকে মূর্তি সরাচ্ছে। যে কোনো একটা সুরকে জখম করতে পারলেই সমস্ত শরীরটা ধরপড় করে উঠবে। এই জখম করাটাই হবে আমাদের লক্ষ্য। ঔরঙ্গাবাদ ঐতিহাসিক শহর, অ্যাবিসিনিয়ার এক কৃতদাস, নাম মালিক অম্ব, ভারতবর্ষে এসে তার ভাগ্য ফিরিয়ে ক্রমে আমেদনগরের রাজার প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। তিনি খাড়কে নামে একটা শহরের পত্তন করেন, যেটা ঔরঙ্গজেবের আমলে নাম পাল্টে হয়ে যায় ঔরঙ্গাবাদ। মোগল আমলের চিহ্ন ছাড়াও এখানে রয়েছে প্রায় 1300 বছরের পুরনো 8-10টা বৌদ্ধ গুহা, যার ভেতরে দেখবার মতো কিছু মূর্তি রয়েছে। যে ভদ্রলোকটির সঙ্গে আজ আলাপ হলো, তিনি বিকেলে আমাদের সঙ্গে আরেকটু বেশি ভাব জমাতে আমাদের ঘরে এসেছিলেন। একসঙ্গে চা খেতে খেতে ভদ্রলোক বললেন, এইসব গুহার মূর্তির সঙ্গে ইলোরার মূর্তির খানিকটা মিল আছে। আপনারা কাল যদি সময় পান একবার দেখে আসবেন। আজ অল্প অল্প বৃষ্টি পড়ছে। কাল সকালে দিন ভালো থাকলে আমরা সেই গুহাগুলো আর তার কাছেই ঔরঙ্গজেবের রানীর স্মৃতিস্তম্ভ বিবি কা মাকবারা দেখে আসব। আমাদের কাল দুপুরটা পর্যন্ত থাকতেই হবে, কারণ 11টার সময় জয়ন্ত মল্লিকের আসার কথা। আমাদের বিশ্বাস তিনি ইলোরা যাবেন এবং আমরা যাব তাঁকে ফলো করে। রাত্রে খাবার পর ফেলুদা তার ইলোরার গাইড বুক নিয়ে বসলো। আমি কি করি তাই ভাবছি, এমন সময় জটায়ু এসে বললেন, কি করছো তবেশ বাবু? বাইরে বেশ চাঁদ উঠেছে, চলো একটু বেরিয়ে আসি। হোটেল থেকে বাইরে বেরিয়ে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না।
দূরে দক্ষিণ দিকে নিচু পাহাড় দেখা যাচ্ছে। ওরই গায়ে বোধ হয় বৌদ্ধ গুহাগুলো। কাছেই একটা পানির দোকান থেকে ট্রানজিস্টারে হিন্দি ফিল্মের গান বাজছে। রাস্তার উল্টো দিকে একটা বন্ধ দোকানের সামনে দুটো লোক একটা বেঞ্চিতে বসে গলা উঁচিয়ে তর্ক করছে। কি নিয়ে সেটা বোঝার উপায় নেই, কারণ ভাষাটা বোধ হয় মারাঠি। দিনের বেলায় রাস্তাটায় বেশ লোকজন, গাড়ি টাড়ির চলাচল ছিল। এখন এই 10টার মধ্যেই সব কেমন যেন ঝিমিয়ে পড়েছে। দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল। একটা পাগড়ি পরা লোক সাইকেল করে বেল বাজাতে বাজাতে আমাদের সামনে দিয়ে চলে গেল। বলে চেঁচিয়ে উঠল। সবই যেন কেমন নতুন নতুন। সবকিছুর মধ্যেই যেন খানিকটা রহস্য, খানিকটা রোমাঞ্চ, আর খানিকটা অজানা ভয়ে মেশানো রয়েছে। আর তার মধ্যে লালমোহন বাবু আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, শুভঙ্কর বোসকে দেখে একটু সাসপিশিয়াস মনে হচ্ছে না তোমার? বলতে ভুলে গেছি ওই বাঙালি প্রফেসর ভদ্রলোকটির নাম শুভঙ্কর বোস। আমি বললাম, কেন বলুন তো? ও সুটকেসের মধ্যে কি আছে বলো তো? 35 কিলো ওজন হয় কি করে? 35 কিলো? বম্বেতে প্লেনে ওঠার আগে মাল ওজন করছিল, আমার সামনে উনি ছিলেন, আমি দেখেছি। 35 কিলো, যেখানে তোমার দাদারটা 22, তোমারটা 14, আমারটা 16। ভদ্রলোককে অতিরিক্ত মালের জন্য বেশ কিছু টাকা গচ্চা দিতে হলো। এই খবরটা আমি জানতাম না, অথচ বাক্সটা বেশি বড় নয় ঠিকই। কি আছে ওটার মধ্যে? পাথর, তপেশ, পাথর। লালমোহন বাবু নিজেই ফিসফিস করে নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। কিংবা পাথর ভাঙার জন্য লোহার সব যন্ত্রপাতি। তোমার দাদা বলছিলেন না, এই সব মূর্তি চুরির পেছনে একটা দল আছে। আমি তোমাকে বলছি, উনি সেই দলেরই একজন। ও নাকটা দেখেছ? নোজ নোজ, ঠিক ঘনশ্যাম কর্কটের মতো। ঘনশ্যাম কর্কট? সে আবার কে? ও হো হো হো, তোমাকে তো বলাই হয়নি। আমার নতুন গল্পের ভিলেন। তার নাকের বর্ণনা কিরকম দেবো জানো তো? পাশ থেকে দেখলে মনে হয় ঠিক যেন জলের উপর বেরিয়ে থাকা হাঙরের ডানা। জটায়ু আমার মাথাটা গন্ডগোল করে দিলেন। আমার কিন্তু শুভঙ্কর বোসকে একটুও সন্দেহ হয়নি, কারণ যে লোকটা আর্ট সম্বন্ধে এত জানেন, অবশ্যই এখন ভাবলে মনে হচ্ছে ভারতবর্ষের নাম করা মন্দিরগুলো থেকে যারা মূর্তি চুরি করবে তাদেরও তো আর্ট সম্বন্ধে কিছুটা জানতেই হবে। ভদ্রলোকের চেহারার মধ্যে সত্যি একটা ধারালো ভাব আছে। তোমায় বলে দিলুম, এবার থেকে খালি একটু চোখে চোখে রেখো। আমাকে আজকে একটা ল্যাভেন জুস অফার করেছিল, নিলুম না। যদি বৃষ্টিস মেশানো থাকে, তোমার দাদাকে বলো ওর নিজের পরিচয়টা যেন গোপন রাখেন। উনি যে ডিটেকটিভ সেটা জানতে পারলে কিন্তু। রাত্রে ফেলুদাকে শুভঙ্কর বোসের বাক্সের ওজনের কথাটা বলাতে ও বলল, 35 নয় 37 কিলো। জটায়ুকে বলে দিই, শুধু পাথরেরই ওজন হয় না, বইয়েরও হয়। আমার বিশ্বাস লোকটা পড়াশোনা করার জন্য সঙ্গে অনেক বই এনেছে। পরদিন সকালে 6:30টায় ট্যাক্সি করে বেরিয়ে আমরা প্রথমে এখানকার নকল তাজমহল, বিবিকা মাকবারা দেখে তারপর বৌদ্ধ গুহা দেখতে গেলাম। গাড়ি থেকে নেমে পাহাড়ের গা দিয়ে অনেকগুলো সিঁড়ি উঠে তারপর গুহায় পৌঁছানো যায়। আমাদের সঙ্গে শুভঙ্কর বোসও রয়েছেন, সমানে আর্ট সম্বন্ধে জ্ঞান দিয়ে চলেছেন। তার অর্ধেক কথা আমার এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাকি কথা কোনো কানেই ঢুকছে না। এই যে ঔরঙ্গাবাদের এই যে বৌদ্ধ গুহা, এটা কিন্তু একটা আলাদা স্পেসিমেন। দেখুন, এই যে কার্ভিং গুলো রয়েছে, এই যে জিনিসগুলো রয়েছে, যে মোটিভ গুলো রয়েছে। লোকটাকে অনেক চেষ্টা করেও চোর বদমাইশ হিসেবে ভাবতে পারছি না, যদিও লালমোহন বাবু বারবার আর চোখে তাকে দেখছেন, আর তার ফলে সিঁড়িতে হোঁচট খাচ্ছেন। আমরা ছাড়া আরো দুজন লোক আমাদের আগেই সিঁড়ি দিয়ে উঠে গেছেন।
তার মধ্যে একজন রংচঙে হাওয়াইয়ান শার্ট পরা এক টেকো সাহেব, আর আরেকজন নিশ্চয়ই ট্যুরিস্ট ডিপার্টমেন্টের মাইনে করা গাইড। ফেলুদা তার নকশা করা ঝোলাটা থেকে তার পেন্ট্যাক্স ক্যামেরাটা বার করে মাঝে মাঝে ছবি তুলছে। কখনো পাহাড়ের উপর থেকে শহরের ছবি, আর কখনো আমাদের ছবি। আমাদের দিকে ক্যামেরা তাক করলেই লালমোহন বাবু থেমে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাসি হাসি মুখ করে পোজ দিচ্ছেন। শেষটায় আমি বাধ্য হয়ে বললাম, লালমোহন বাবু, হাঁটা অবস্থাতেও ছবি ওঠে, আর না হাসলেও অনেক সময় ছবি আরো বেশি ভালো ওঠে। গুহার মুখে পৌঁছে ফেলুদা বলল, তোরা দেখ, আমি কটা ছবি তুলে আসছি। শুভঙ্কর বাবু বললেন, প্রদোষবাবু 2 নম্বর আর 7 নম্বরটা মিস করবেন না। 1 থেকে 5 এই কাছাকাছির মধ্যে এই দিকটাতে পাবেন, আর 6 থেকে 9 হলো এখান থেকে ওই যে ওই হাফ মাইল পূব দিকে পাহাড়ের গা দিয়ে রাস্তা পাবেন। একে জুন মাস, তার উপরে ঝলমলে রোদ, তাই বাইরেটা বেশ গরম লাগছিল। কিন্তু গুহার ভিতরে ঢুকে দেখি বেশ ঠান্ডা। 1 নম্বরটায় বিশেষ কিছু নেই, আর দেখেই বোঝা যায় সেটার কাজ অর্ধেক করে বন্ধ হয়ে গিয়েছিল, আর যেটুকু তৈরি ছিল তারও খানিকটা অংশ ভেঙে পড়ে গেছে। শুভঙ্কর বাবু তাও ভারী আগ্রহের সঙ্গে বারান্দার থাম, সিলিং ইত্যাদি দেখে খাতায় কি সব নোট করে নিতে লাগলেন। আমি আর লালমোহন বাবু 2 নম্বর গুহায় ঢুকলাম। ফেলুদা আমার সঙ্গে একটা টর্চ দিয়ে দিয়েছিল। বারান্দা পেরিয়ে গুহার মধ্যে ঢুকে টর্চটা জ্বালাতে হলো। বেশ বড় একটা হলঘর, তার শেষ মাথায় একটা প্রকাণ্ড বুদ্ধ মূর্তি। দুপাশের দেওয়ালে টর্চ ফেলে দেখি সেগুলোতেও চমৎকার সব মূর্তি খোদাই করা রয়েছে। লালমোহন বাবু মন্তব্য করলেন, তখনকার আর্টিস্টদের শুধু আর্টিস্ট হলে চলতো না, বুঝলে? তবে সেই সঙ্গে গায়ের জোর থাকতে হতো। হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড়ের গায়ের পাথর ভেঙে তৈরি করতে হয়েছে এইসব মূর্তি। চারটিখানি কথা। 3 নম্বরের ভিতরে ঢুকে দেখি আরো বড় একটা হলঘর, আর সে ঘর সেই গাইডের বকবকানিতে এমন গম গম করছে যে সেখানে টেকা দেয়। Sir, as you can see, the carvings in the Aurangabad caves are notable for including Hinayana-style stupa. বাইরে বেরিয়ে এসে লালমোহন বাবু বললেন, এই তোমার দাদা গেলেন কোথায়? তাকে তো দেখছি না। সত্যিই তো, ফেলুদা কোথায় গিয়ে ছবি তুলছে, আর শুভঙ্কর বাবুই বা কোথায়? চলো চলো চলো, এগিয়ে চলো এগিয়ে চলো। পাশেই পরপর 4 আর 5 নম্বর গুহা রয়েছে, কিন্তু ফেলুদা না থাকায় কেমন যেন অস্বস্তি লাগছে। কাছাকাছির মধ্যে কোথাও নেই, এটা আন্দাজ করে আমরা পূব দিকের গুহাগুলোর পথ ধরলাম। প্রায় 1/2 মাইল হাঁটতে হবে, কিন্তু যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পাহাড়ের গায়ে গাছপালার চেয়ে পাথর আর ঝোপঝাড়ি বেশি। ঘড়িতে মাত্র 8:15, তাই রোদের তেজ এখনো তেমন বেশি নয়। 10টার বেশি দেরি করা যাবে না, কারণ 11টার গাড়িতে জয়ন্ত মল্লিক আসবেন। মিনিট 15 হাঁটার পর রাস্তা থেকে কিছুটা উপর দিকে একটা গুহা দেখতে পেলাম। এটা বোধ হয় 6 নম্বর। পথে ফেলুদার কোনো চিহ্ন দেখতে পাইনি। লালমোহনবাবু গোয়েন্দার ভঙ্গিতে মাঝে মাঝে রাস্তার উপর ঝুঁকে পড়ে পায়ের ছাপ খোঁজার বৃথা চেষ্টা করছেন। এই ধরনের পাহাড়ি পথে এমনিতেই বৃষ্টির জল দাঁড়ায় না, তার উপরে সকাল থেকে একটানা 2 ঘন্টা রোদ রয়েছে। রাস্তা একেবারে শুকনো খটখটে। আর এগোনোর কোনো মানে আছে কি? তার চেয়ে ওর নাম ধরে ডাকলে কেমন হয়? ফেলুদা! ফেলু বাবু! ফেলুদা! ফেলুদা! ও মিস্টার মিত্তি! কোনো উত্তর নেই। আমার পেটের ভিতরটা খালি খালি লাগছে। পাহাড়ের গা বেয়ে উঠে উপর দিকে চলে গেল নাকি কোথাও? নাকি কোনো কিছুর সন্ধান পেয়েছে, জরুরি কিছু, যার ফলে আমাদের কথা ভুলে গিয়ে তদন্তের কাজে লেগে যেতে হয়েছে? লালমোহনবাবু মাথা নেড়ে বললেন, আরে এদিকে নেই, থাকলে ডাক শুনতে পেতেন। নিশ্চয় ওদিকে আছে। চলো চলো চলো, ফিরে চলো ফিরে চলো। এবার দেখাবো নিঘাত। তোমার দাদা তো আর খাম খেয়ালি নন,
কাঁচা কাজ করার লোক নন। চলো 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 চলো। আমরা উল্টো মুখে ঘুরলাম। কিছু দূর গিয়ে সেই সাহেব আর তার গাইডের সঙ্গে দেখা হলো। এরা 1 থেকে 5 শেষ করে 6-এর দিকে চলেছে। বেশ বুঝলাম গাইডের কথার ঠেলায় সাহেবের অবস্থা কাহিল। ওই তো শুভঙ্কর বাবু। ভদ্রলোক অন্যমনস্কভাবে আমাদের দিকেই আসছেন। জটায়ুর গলা শুনে মুখ তুললেন। আমি ব্যস্তভাবে ভদ্রলোকের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছি আমার দাদাকে দেখেছেন কি? কই না তো, উনি যে বললেন ছবি তুলতে যাবেন। কিন্তু ওকে তো দেখছি না। আপনি গুহাগুলো? না, কেভের মধ্যে নেই, আমি তো সবগুলো দেখেই আসছি। আমার ভয় ভয় ভাব দেখেই বোধ হয় ভদ্রলোক সান্ত্বনা দেবার সুরে বললেন, কোথায় আর যাবেন, পাহাড়ের উপর দিকে কোথাও গেছেন নিশ্চয়ই। শহরটার একটা ভালো ভিউ পাওয়া যায় ওপর থেকে। একটু এগিয়ে গিয়ে জোরে ডাক দাও না, ঠিক শুনতে পাবেন। শুভঙ্কর বোস 6 নম্বর কেভের দিকে চলে গেলেন। লালমোহনবাবু ঘর ঘরে চাপা গলায় বললেন, গতিক ভালো লাগছে না হে তপেশ। এলোরা না যেতে একটা চিন্তার কারণ ঘটবে এই যে ভাবিনি। মনে সাহস আনার চেষ্টা করে এগিয়ে চললাম। হাঁটার স্পিড আপনা থেকেই দ্বিগুণ হয়ে গেছে। খালি মনে হচ্ছে সময়ের ভীষণ দাম। 11টার মধ্যে হোটেলে ফিরতে হবে। মল্লিক এলো কি না জানতে হবে। অথচ ফেলুদাই বেপাত্তা। ফেলুদা ছাড়া তপেশ, 4 মিনার। হ্যাঁ? লালমোহনবাবুর হঠাৎ চিৎকারে চমকে লাফিয়ে উঠলাম। সামনেই 5 নম্বর গুহার থামগুলো দেখা যাচ্ছে। তার বাইরে একটা কাঁটা ঝোপের পাশে একটা হলদে রঙের সিগারেটের প্যাকেট পড়ে আছে। যাবার সময় সেটা হয় ছিল না, না হয় চোখে পড়েনি। খালি প্যাকেট কি, নাকি সিগারেট থাকা অবস্থায় পকেট থেকে পড়ে গেছে, কিংবা হাত থেকে? ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে সেটাকে তুললাম। খুলে দেখি খালি। ফেলে দিতে যাচ্ছিলাম, এমন সময় দেখি 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 বলে লালমোহনবাবু সেটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে আরো বেশি করে খুলতেই ভিতরের সাদা কাগজের গায়ে একটা ডট পেনের লেখা বেরিয়ে পড়ল। ফেলুদার হাতের লেখা। হোটেলে ফিরে যান। যদিও ফেলুদার একটা চিহ্ন পেয়ে হাঁপ ছাড়ার একটা কারণ হলো, কিন্তু কি কারণে, কি অবস্থায় সেটা লিখতে হয়েছে না জেনে পেটের ভিতরে খালি ভাবটা পুরোপুরি গেল না। তা না, হোটেলে ফিরে গেল, কিন্তু মিস্টার বোসের কি হবে? তার তো আরো 4টে গুহা দেখতে বাকি। এক কাজ করি, আমরা ফিরে গিয়ে ট্যাক্সিটা ওকে ফেরত পাঠিয়ে দিই। এখানে থেকে ওর গতিবিধি একটু লক্ষ্য করলে হতো না? মিস্টার বোসের? হ্যাঁ। আমার কিন্তু মনে হয় ফেলুদার আদেশ মানা উচিত। তবে চলো চলো যাই, হোটেলে ফিরে যাই, চলো চলো। লালমোহনবাবু নিজে রহস্য গল্প লেখেন বলেই বোধ হয় মাঝে মাঝে ওর গোয়েন্দাগিরির ঝোঁক চাপে। বেশ বুঝতে পারছিলাম উনি শুভঙ্কর বাবুকে ফলো করতে চাইছেন, কিন্তু বাধ্য হয়েই বাধা দিতে হলো। ট্যাক্সি আমাদের দুজনকে হোটেলে পৌঁছে দিয়ে আবার গুহায় ফিরে গেল। এখন মাত্র 9টা। এইভাবে ফেলুদার অপেক্ষায় কতক্ষণ বসে থাকতে হবে জানি না। ঘরে থাকতে ভালো লাগছিল না, তাই দুজনে হোটেলের বাইরে রাস্তায় পাইচারি করতে লাগলাম। সকালে আকাশ পরিষ্কার ছিল, এখন আবার মেঘ করে আসছে। এক হিসেবে ভালো, গরমটা কমবে। পৌনে 10টা নাগাদ শুভঙ্কর বাবু ফিরে এসে ফেলুদা তখনও আসেনি শুনে খুব অবাক হলেন। অথচ আমরা যে একটা ক্রাইমের তদন্ত করতে এসেছি, বিপদের আশঙ্কা আছে, এটা ওকে বলাও যায় না, কারণ এখনো সেরকম আলাপ হয়নি। আর লালমোহন বাবুর এখনো বিশ্বাস উনি শত্রুপক্ষের লোক। তাই বুদ্ধি খাটিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এটা বোঝানোর জন্য বললাম, ও ওই রকমই লোক, ভীষণ ভুলো আর খামখেয়ালি, আগেও অনেকবার এরকম করেছে। প্রায় 1 ঘন্টা রাস্তায় পাইচারি করে ঘরে ফিরে এসে টিনটিনের বইটা খুলে তুষার মানবের রোমাঞ্চকর ঘটনায় মন দিতে চেষ্টা করলাম। 11টার কিছু পরে একবার মনে হলো যেন একটা ট্রেনের হুইসেল শুনতে পেলাম। পৌনে 12টার সময় বাইরে একটা গাড়ির শব্দ পেলাম।
গিয়ে দেখি একটা ট্যাক্সি থেকে দুজন ভদ্রলোক নামলেন। একজন মাঝারি হাই, কাঁধ চওড়া, ঘাড়ে গর্দানে চেহারা, দেখেই কেন জানি মনে হয় কড়া সাহেবী মেজাজের লোক। অন্যজন লম্বা, বেল বটম প্যান্ট, ফুলকারি করা পাতলা শার্ট, গলায় চেন, লম্বা চুল, এলোমেলো গোঁফদাড়ি। এরা দুজন ট্যাক্সি শেয়ার করে এসেছেন। একজোটে ভাড়া চুকিয়ে দিলেন। লম্বার সঙ্গে একটা নতুন ক্যানভাসের ব্যাগ, আর ঘাড়ে গর্দানের সঙ্গে পুরনো চামড়ার সুটকেস। মাল নিয়ে দুজনে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আরেকটা ট্যাক্সি এসে পড়ল। দরজা খুলে নামলেন জয়ন্ত মল্লিক। তাকে দেখে যতটা নিশ্চিন্ত হলাম, তার চেয়েও অবাক হলাম ফেলুদার কাণ্ড দেখে। এরকম অবস্থায় কি এর আগে পড়েছি কখনো? মনে তো পড়ে না। আরো 10 মিনিট ফেলুদার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে অগত্যা হোটেলে ফিরে গিয়ে লালমোহনবাবুর ঘরের দরজায় টোকা মারলাম। উনি দরজা খুলেই চোখ গোল করে বললেন, তপেশ, আমি এতক্ষণ বাইরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। দারুণ সাসপিশিয়াস সব লোকেরা এসে পড়েছে। এরা সবাই কি এলোরা যাবে নাকি? একটা তো একেবারে হিপি না হিপো কি বলে সেরকম দেখতে, নিঘাত গাঁজা টাজা খায়, লম্বা চুল, এলো পাতাড়ি দাড়ি গোঁফ। আমি জানি লালমোহনবাবু কার কথা বলছেন। আমি বললাম, মিস্টার মল্লিকও এসে গেছেন। বটে, কিরকম দেখতে বলো তো? আমি বর্ণনা দিতেই ভদ্রলোক বললেন, আরে লোকটা তো আমার পাশের ঘরে রয়েছে। আমি দেখেই ডাউট করেছিলাম, কারণ ও সুটকেসটা বইতে হোটেলের বেয়ারার কাঁধ বেঁকে গেল। ওর মধ্যেই তো যক্ষীর মাথাটা রয়েছে। আমি ফেলুদার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। তাই বললাম, যক্ষীর মাথার চেয়েও দরকার ফেলুদার সন্ধান পাওয়া। ইলোরায় যাওয়ার কোনো ব্যবস্থাই এখনো হয়নি। অথচ মল্লিক নিশ্চয়ই বসে থাকার জন্য আসেনি। আমরা যাবার আগে সে যদি গিয়ে আরেকটা মূর্তি টুর্তি ভেঙে। তবে ওটা কি? লালমোহনবাবু চাপা গলায় প্রশ্নটা করে আমার কথা থামিয়ে দিলেন। তিনি চেয়ে আছেন দরজার দিকে। আমি ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন দেখছি তার তলার দিক দিয়ে কে যেন একটা ভাঁজ করা সাদা কাগজ ঢুকিয়ে দিয়েছে। এক লাফে গিয়ে কাগজটা তুলে ভাঁজ খুললাম। 1:30টার সময় সব মাল নিয়ে দুজনে হোটেলের বাইরে গিয়ে 530 নম্বর কালো অ্যাম্বাসেডর ট্যাক্সির জন্য অপেক্ষা করবি। লাঞ্চ সেরে নিস, হোটেলের ভাড়া অ্যাডভান্স দেওয়া আছে। চিঠিটা পড়েই দরজা খুলে বাইরের বারান্দায় বেরিয়ে এলাম। কেউ নেই। একটুক্ষণ দাঁড়াতেই পাশের ঘর থেকে মল্লিক বেরিয়ে ব্যস্তভাবে অফিসের দিকে চলে গেল। আমার সঙ্গে একবার চোখাচোখি হলো, কিন্তু মনে হলো না যে ভদ্রলোক আমাকে চিনতে পেরেছেন। ঘর খালি, দরজা খোলা। এখন যাবো, যক্ষীর মাথাটা যদি। লালমোহনবাবুর সাহস বড্ড বেড়ে গেছে। বললাম, 1টা বাজে, আমার মনে হয় আপনার তৈরি হয়ে নেওয়া উচিত। আমিও যাই। 1:25 লাঞ্চ সেরে ফেলুদার সুটকেস সমেত আমাদের মাল নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম। লালমোহনবাবু এক ফাঁকে রাস্তার উল্টো দিকের একটা দোকান থেকে পান কিনে আনলেন। মিঠে পান পাওয়া যায় না, এ হলো সাদা মগাই পান। কলকাতায় কখনো খাই না, কিন্তু এখানে দিব্যি লাগছে। একটা ট্যাক্সি এলো, কালো নয়, সবুজ, নম্বরও মিলছে না। ড্রাইভারটা বাইরে বেরিয়ে হাত দুটো মাথার উপর তুলে আর ভাঙল। 3 মিনিট পরে আরেকটা ট্যাক্সি এলো, কালো অ্যাম্বাসেডর, নম্বর 530। আমরা দুজনে মাল নিয়ে এগিয়ে গেলাম। ও জি, মিস্টার মিটার কা পার্টি। হ্যাঁ হ্যাঁ, মিটার কা পার্টি। হ্যাঁ হ্যাঁ। ড্রাইভার গাড়ির পিছনটা খুলে দিল। সুটকেস 3টে ভিতরে চলে গেল। হোটেল থেকে লোক বেরোচ্ছে, মিস্টার মল্লিক আর শুভঙ্কর বোস। এদের একটু আগেই এক টেবিলে বসে লাঞ্চ খেতে দেখেছি। সবুজ ট্যাক্সিতে উঠলেন দুজনে।
ট্যাক্সিটা দুবার গোঁ গোঁ করে স্টার্ট নিয়ে আদালত রোড দিয়ে পশ্চিম দিকে রওনা দিল। ইলোরা যেতে হলে ওই দিকেই যেতে হয়। সাসপেন্সে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। মাঝে মাঝে ফেলুদার উপর যে একটু রাগও হচ্ছিল না তা নয়, অথচ মন বলছে ফেলুদা খামখেয়ালি লোক নয়, যা করে তা অত্যন্ত ঠান্ডা মাথায় সব দিক বিবেচনা করে করে। আবার লোক, এবার সেই দেশি হিপি, হাতে ক্যানভাসের ব্যাগ, সোজা আমার দিকে এসে চাপা গলায় বলল, উঠে পড়। চুপ। কিছু বোঝবার আগেই দেখলাম প্রায় ম্যাজিকের মতো আমি গাড়ির ভিতর ঢুকে পড়েছি। সামনের দরজাটা খুলে দিয়ে লালমোহন বাবুর কাঁধে একটা ঠেলা দিয়ে হিপি তাকেও গাড়ির ভিতর ঢুকিয়ে দিল, আর নিজে এসে আমার পাশে ধপ করে বসে দরজাটা এক টানে বন্ধ করে বলল, চলিয়ে দীনদয়ালজি। ফেলুদা ভালো মেকআপ করতে পারে জানি, কিন্তু এমন আশ্চর্য রকম ভালো পারে। গলার স্বর, হাঁটা চলা, চোখের চাহনি সবকিছু এমন ভাবে পাল্টাতে পারে, সেটা আমার ধারণাই ছিল না। লালমোহন বাবু অবশ্যই এর মধ্যেই পিছন দিকে হাত বাড়িয়ে ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করেছেন। চমক লাগার ফলে বুক ধড়ফড়ানির সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটাও জানতে ইচ্ছে করছিল। কিন্তু ফেলুদা মুখ খুলল একেবারে শহর ছাড়িয়ে খোলা রাস্তায় পড়ে। সেই বারাসাতের কারখানায় মল্লিকের সঙ্গে দেখা হয়েছিল। ও যদি দেখতো সেই একই লোক তার সঙ্গে ইলোরা যাচ্ছে, তাহলে তো গন্ডগোল হয়ে যেত। তাই এই মেকআপ তোদের বলিনি, কারণ তোরা দেখে চিনতে পারিস কিনা সেটা জানা দরকার ছিল। পারবি না, কাজে নিশ্চিন্ত হলাম। ঝোলার মধ্যে সব ছিল। ছবি তোলার নাম করে 6 নম্বর কেভে চলে যায়। ওটা একটু ওপর দিকে বলে বিশেষ কেউ যায় না। মেকআপ হলে পর সেই অবস্থায় হেঁটে শহরে ফিরে আসে। প্রথমে ট্যাক্সির ব্যবস্থা করি, তারপর স্টেশনে গিয়ে মনমাডের ট্রেনের জন্য অপেক্ষা করি। মল্লিককে নামতে দেখে নিশ্চিন্ত হয়ে ওকে ফলো করে ওর পেছনের ট্যাক্সিটায় উঠি। আরেকজন আসছিল হোটেলে, তাকে সঙ্গে তুলে নি, ভাড়াটা শেয়ার করতে পারবো বলে। শুভঙ্কর বোস জিজ্ঞেস করলে বলিস দাদা একটা বিশেষ কাজে বম্বে চলে গেছে, কারণ এই মেকআপ কেবল রাত্রে শোবার আগে ছাড়া খোলা যাবে না। তোতে আমাতে আলাপ আছে এটা জানলেও মুশকিল। তুই আর লালমোহন বাবু একসঙ্গে এসেছিস, আমি আলাদা। তোরা এক ঘরে থাকবি, আমি আলাদা ঘরে। তুমি বাঙালি তো? আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম। ফেলুদার সঙ্গে অন্য ভাষায় কথা বলতে হবে ভাবতে ভালো লাগছিল না। হ্যাঁ, বাংলা জানি, এটুকু বলে রাখছি। নাম জানার দরকার নেই। পেশা ফটোগ্রাফি। হংকং এর এশিয়া ম্যাগাজিনের জন্য ছবি তুলতে এসেছি। আর আমরা? মামা ভাগ্নে। উনি সিটি কলেজের ইতিহাসের অধ্যাপক, তুই সিটি স্কুলের ছাত্র। ছবি আঁকার শখ আছে, সামনের বছর কলেজে ঢুকবি, ইতিহাসে অনার্স নিবি। তোর পদবি মুখার্জি। লালমোহন বাবুর নাম চেঞ্জ হচ্ছে না। আপনি ইলোরা সম্বন্ধে একটু পড়াশোনা করে নেবেন। মোটামুটি মনে রাখবেন যে কৈলাসের মন্দির তৈরি হয়েছিল 7ম শতাব্দীতে রাষ্ট্রকূট বংশের রাজা কৃষ্ণের আমলে। কৈলাস, রাষ্ট্রকূট, রাজা কৃষ্ণ 7ম শতাব্দী। লালমোহন বাবু কথাটা বিড়বিড় করে আওড়ে নিয়ে চলন্ত গাড়িতেই কোনো মতে তাঁর খাতায় নোট করে নিলেন। ভীষণ দায়িত্ব চাপিয়ে দিয়েছে ফেলুদা আমাদের উপর। এখন বুঝতে পারছি ফেলুদা কেন নিজে গরজ করে লালমোহন বাবুকে সঙ্গে নিতে চাইছিল। ও জানতো যে মল্লিকের সন্দেহ এড়াবার জন্যে ওকে ছদ্মবেশ নিতে হবে, আমার থেকে আলাদা থাকতে হবে। লালমোহন বাবু থাকলে দলটা ভারীও হবে, আর আমার একজন অভিভাবকও হবে। লালমোহন বাবুকে মামা বলতে আপত্তি নেই, কিন্তু ফেলুদাকে ভালো করে চিনি না, এটা বোঝাতে গেলে সত্যিই অ্যাক্টিং করতে হবে। কিন্তু এছাড়া উপায় কি? ঔরঙ্গাবাদ থেকে ইলোরার রাস্তা চমৎকার। দূরে পাহাড়, যদিও বেশি উঁচু না, আর রাস্তার দুপাশে রুক্ষ জমি। একটা নতুন ধরনের মনসার ঝোপ দেখতে পাচ্ছি, যেটা ফণী মনসা নয়। রাজস্থানেও এরকম লম্বা লম্বা মনসার পাতা দেখেছি। এর এক একটা ঝোপ প্রায় 1.5 মানুষ উঁচু। পিছনে কিছুক্ষণ থেকে একটা গাড়ি হর্ন দিচ্ছিল। আমাদের ড্রাইভার সিগন্যাল করাতে সেটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তাতে
ট্যাক্সিতে রয়েছে সেই টেকো সাহেব, আর ফেলুদার সঙ্গে যে ট্যাক্সি থেকে নেমেছিল সেই ঘাড়ে গর্দানে লোকটা।